হ্যালো, কেমন আছো? ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আসলে আজকে একটু এরকম করে কেন বলছি জানো? কারণ আজকে কিন্তু ভয় পেতেই হবে, ভয়ের জন্য প্রস্তুত হতেই হবে। সাবধান, আজকের গল্প দুর্বল হৃদয়ের শ্রোতাদের জন্য নয়। গল্প শুনে কিছু হলে তার দায় চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু নেবে না। আজ নিয়ে যাব আপনাদের এক গ্রামে, যেখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। শোনাবো আপনাদের হাড় হিম করা আদিম স্পৃহার কাহিনী। শুনতে থাকুন আজকের নিবেদন, মৃত্যু পরোয়ানা। মিনা ঘরের জানলাটার দিকে পিঠ করে বসে তার একরত্তি মেয়েটাকে বুকের দুধ খাইয়েই চলেছিল। একসময় মিনা ঘরের দরজাটা সামান্য ভিজিয়ে রাখল। সন্ধ্যের পরে পাশের ঘরে নির্মল নিজের মতোই থাকে। মাঝে মাঝে ঘরের মধ্যে ট্রাঙ্কে রাখা পুরনো দিনের পুঁথিপত্রগুলো নাড়াচাড়া করে দেখে। এসব মিনার খুব একটা খারাপ লাগে না। নির্মলের বাবা ছিল এই গ্রামের নামকরা পুরোহিত। নির্মল কখনোই সেই সব কিছু শেখেনি। ব্যবসার কাজ, তাই এখন 2 গ্রাম দূরে শেরপুরের হাটে সপ্তাহের 2 দিন তার দোকানে বসে। সেই সমস্ত নিয়ে বেশ ভালোই আছে নির্মল। তবুও মাঝে মাঝে অবসর সময়ে ট্র্যাঙ্ক খুলে বাবার পুঁথিপত্র আর পুজোর কয়েকটা বই নাড়াচাড়া করে দেখে। আজও তেমনভাবেই দেখছিল। তখনই মিনা তার একরতি মেয়ে ফুলকিকে নিয়ে পাশের ঘরে এসেছে দুধ খাওয়াতে। মেয়েটা অনেকক্ষণ থেকেই খিদের জ্বালায় ছটফট করছিল, তাই ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে জানলার দিকে পিঠ করে বসে। রাতের খাবার জন্য দুধ খাওয়াতে খাওয়াতে মিনার মনে পড়ে রাতের খাবার জন্য ভাত ছাড়া আর কিছু নেই। তবে রাতের খাওয়া নিয়ে খুব একটা আপত্তি নির্মল করে না। একটা কিছু কোনো রকমে করতে পারলেই হলো। আজ বড্ড ক্লান্ত লাগছে। কাল একবার ওই গ্রামের হাসপাতালটায় গিয়ে দেখাতে হবে। উফ, কয়েকদিন ধরে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে একেবারে। ডাক্তার দিদিমণি যদিও বলেছিলেন এখন এরকম মাঝে মধ্যে হবে, কিন্তু তবুও। বুকের সঙ্গে লেপ্টে থাকা ফুলকি এক মনে দুধ খেয়ে চলেছে, কোনো শব্দ করছে না। ফুলকির দিকে তাকিয়ে মিনার মুখে একটা হাসি ফুটে ওঠে। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। কত ঝুঁকি না পোহাতে হয়েছে এই ফুলকির জন্য। একসময় তো ডাক্তাররা বলেছিল মেয়ে আর মায়ের মধ্যে যে কোনো একজন বাঁচবে। তারপর ডাক্তারদের অসাধ্য সাধনের জন্য দুজনেই বেঁচেছিল। তবে ডাক্তাররা বলে দিয়েছিল ফুলকির শরীর একটু রুগ্ন হবে। প্রথম থেকেই ভালো করে খাওয়া দাওয়া এবং যত্ন প্রয়োজন, তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যদিও মেয়ে হওয়ায় নির্মল কিন্তু খুব একটা খুশি হয়নি, তবুও বাইরে খুশির ভাবটা দেখিয়েছিল। সেটা মিনা জানে, কারণ আগে থেকেই নির্মল সব বলে দিয়েছিল। দেখো মিনা, মেয়ে না হয়ে ছেলে হলে বরং ভালো হবে, কি বুঝলে? এত বড় যে ব্যবসাপত্র, জমি জমা, এসব দেখবে কে? মেয়ে হলে তো সামলাতে পারবে না। আর ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাতে কি আসে যায় বলো? যে আসবে সে তো আমাদেরই সন্তান, তাই না? ঈশ্বর আছে, সে সব কিছুই দেখবে। মুখে কথাটা বললেও মিনা কিন্তু ভেবেছে, দিন রাত ভেবেছে। হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করতে করতে ভেবেছে। এমনকি যখন ডাক্তাররা ফুলকিকে টেনে বার করছিল তখনও বোধহয় যন্ত্রণায় কাঁদতে চলেছে, তখনও ভেবেছে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে তো তারই সন্তান। কিন্তু নির্মল যখন হাসপাতালের ঘরে ঢুকে মেয়েকে দেখেছে তখন কিন্তু মুখে একটাও কথা বলেনি, সামান্য হেসে কোলে তুলে নিয়েছিল। এইসব কথাই মনে মনে ভাবছিল মিনা। মাঝে মাঝে অকারণে এসব কথাগুলো ভাবে। না না, অকারণে নয়,
ভাবতে ভালো লাগে তাই ভাবে। ফুলকি দুধ খেতে খেতে বোধহয় ঘুমিয়ে পড়েছে, আর নড়াচড়া করছে না। মাঝে মাঝে ছোট্ট কচি পা দিয়ে মিনার পেটের কাছটা গুঁতো মারছিল, এখন সেটাও বন্ধ। মিনা ফুলকিকে কোলে নিয়ে বিছানা ছেড়ে নামতে যাবে, এমন সময় একটা অদ্ভুত কথা ভাবল। একটু আগে ঘরের পেছনের অর্থাৎ মিনার পিঠের দিকে যে জানলাটা ছিল, সেই জানালা দিয়ে চাঁদের আলো ঘরের ভেতরে বিছানায় এসে পড়ছিল। এখন আলোটা পড়ছে, কিন্তু তার মাঝখানটা একটা কারো ছায়া মতো, যেন মনে হচ্ছে কেউ একজন জানলাটার মাঝখানে এসে দাঁড়িয়েছে, আর তার গায়ে চাঁদের আলোটা ঢাকা পড়ে গেছে। মিনা খুব একটা ভীতু নয়, সে গ্রামের মেয়ে। তাছাড়া সাহসী বলে তার একটা ভয়ঙ্কর দুর্নাম আছে। ছোটবেলায় সে অনেক ডানপিটানি করেছে, কিন্তু তবুও এই সময় কেমন যেন বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ফুলকিকে বুকের কাছে চেপে ধরে সে আস্তে আস্তে পেছনের দিকে তাকিয়ে দেখল, কই কেউ কোথাও নেই তো। কিন্তু এইমাত্র মনে হলো কেউ একজন জানলার কাছে দাঁড়িয়ে আছে, চাঁদের আলোটা বিছানার উপর। কথাটা ভাবতে ভাবতে মিনা আবার তাকালো বিছানার দিকে, আর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। চাঁদের আলোটা এখন পুরো এসে পড়ছে বিছানার উপর, আর তারপরে আস্তে আস্তে সেই চাঁদের আলোর উপর যেন একটা ছায়া এসে দাঁড়াতে লাগলো। যেন মনে হলো একটু আগে যখন মিনা জানালার দিকে তাকিয়েছিল, তখন কেউ সেখান থেকে সরে গিয়েছিল। এখন আবার সুযোগ বুঝে এসে জানলার কাছে এসে দাঁড়িয়েছে। ঠিক তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত গড়গড় শব্দ শুনতে পেয়েছে বলে মনে হলো। জানালার কাছে দাঁড়িয়ে থাকা কেউ অদ্ভুতভাবে গর্জন করছে, আর সেই গর্জন শুনে মিনার বুকের ভেতরটাও কেঁপে ওঠে। নিজের জন্য নয়, সে দেখেছে ফুলকির জন্ম হবার পর থেকে তার ভয় যেন সামান্য বেড়েছে। যদি ফুলকির কোনো ক্ষতি কোনোভাবে হয়ে যায়। পেছনের দিকে তাকাবার সাহসটুকু যেন মিনা জোটাতে পারল না। চিৎকার করলেই পাশের ঘর থেকে নির্মল ছুটে আসবে, কিন্তু চিৎকার করার মতো শক্তিটুকু তার নেই। যেন একটা ভয় তাকে আষ্টে পৃষ্ঠে চারপাশ থেকে ধরে রেখেছে। ঘরের এক কোণায় চলতে থাকা হারিকেনের আলোটা যেন কখন আরো হালকা হয়ে গেছে। ঘরের অন্ধকারটা বাড়তে শুরু করেছে। একটা অদ্ভুত ভাব তারপর থেকে ঘিরে ধরতে শুরু করে মিনাকে। প্রাণপণে এসে চেষ্টা করে বিছানা থেকে উঠে যাওয়ার, কিন্তু যেন তাকে বিছানার মধ্যে বসে থাকতে বাধ্য করছে। এতক্ষণ ধরে ফুলকি দুধ খেয়েই চলেছিল, এবার যেন মনে হয় তার স্তনের কাছে ফুলকির আলতো মুখের একটা চাপ বসতে শুরু করেছে। আচমকা এই ব্যবহারটা ঠিক মনে হলো না মিনার, অথচ নিচের দিকে তাকিয়ে মিনা দেখতে পায় ফুলকি ঘুমোচ্ছে। কতটুকু মেয়ে, তার মুখের চাপে তো এমনটা মনে হবার কথা নয়। তাহলে কি তার সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে? আর থাকতে পারে না মিনা। প্রাণপণে নিজের সর্বশক্তিটুকু একত্র করে একবার পেছনের দিকে ঘোরার চেষ্টা করে, কিন্তু তার আগে তার মনে হয় পেছন থেকে কে যেন সরে গেল। কিছু ঘাম জমা হয়েছে মিনার কপালে। কোনো রকমে এবার বিছানা থেকে উঠতে পারে। মিনা ফুলকিকে বুকের কাছে আঁকড়ে ধরে এলোমেলো অবস্থাতেই আস্তে আস্তে দরজাটা খুলে গিয়ে দাঁড়ায় পাশের ঘরের কাছে। ঘরের ভেতরে হারিকেনটা জ্বালিয়ে এক মনে একটা বুঝি কিছু নাড়াচাড়া করছে নির্মল।
এটা নির্মলের বাবার নয়, তার ঠাকুরদার আমলের। ওভাবে মীনাকে দরজার সামনে দাঁড়াতে দেখে নির্মল একটু অবাক হলেও শান্ত গলাতেই বলে, একে এ সময় তুমি এখানে আর এভাবে কেন? তোমার কি হয়েছে? ভয় পেয়েছো? মীনা তখনও যেন অল্প অল্প কাঁপছে। কোনো রকমে ঘরের ভেতরে ঢুকে আসে সে। তার বুকের কাছে কাপড় তখনও সরে রয়েছে। ফুলকি তখনও একটা স্তন যেন আলতো করে নিজের মুখে ধরে রেখেছে। ধপ করে বসে পড়ে মীনা। তারপরে বলে, হ্যাঁ, আমার খুব ভয় করছে। দেখো, আমার তো এখানে কিছু করার নেই, তাই না? তাছাড়া মা যে কথাটা বলেছে সেটা তো খুব একটা মিথ্যে বলেনি। আর একবার ভেবে দেখলে হতো না? তোরা যেটা করতে চলেছিস সেটা যদি ভুল হয় তখন? আর তাছাড়া এভাবে সব কিছু শেষ করে দেওয়াটা ভালো নয়। তুমি ওকে বারবার এভাবে আটকিও না তো। এতদিন পর যখন রাজি হয়েছে তাহলে আর দেরি নয়। আমি খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিতে চাই। পাগলামি করো না, তোমার এসব কিন্তু ঠিক নয়। হিতে বিপরীত হয়ে গেলে তখন কি হবে? কিচ্ছু হবে না। তাছাড়া আমি তো আছি, যা কিছু হওয়ার সে সমস্ত কিছু আমি বুঝবো। কিন্তু আমার ছেলেটাকে আমি এভাবে দেখতে পারবো না। আমি এ মাসের মধ্যেই ওর বিয়ের ব্যবস্থা করব। নির্মল কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে যায়। শূন্য ঘরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কি যেন ভাবে। তারপর আবার কি একটা কথা বলবে বলে ঘর থেকে বাইরে বেরিয়ে আবার ঘরে ফিরে গিয়ে নিজের ঘরের দরজাটা বন্ধ করে দেয় সে। মাসখানেক সময় লাগেনি, তার আগেই বিয়ে হয়ে গিয়েছিল নির্মলের। বিয়ের পর মিনার সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল। তাছাড়া মা বাবা দুজনেরই মিনাকে বেশ ভালো লেগে গিয়েছিল। যদিও বাবা একটু খুঁতখুত করছিল, তবুও শেষ পর্যন্ত নির্মলের কাছে তাকে হার মানতে হয়েছিল। তারপর দেখতে দেখতে 2 বছর কোথা দিয়ে যেন কেটে যায়। তারপর মারা যায় নির্মলের বাবা, তারপরে নির্মলের মা। মা মারা যাওয়ার সময় মিনার 2 হাত শক্ত করে চেপে ধরে বলেছিল, তোমার হাতে ছেলেটাকে দিয়ে গেলাম, দেখো, আর আমাদের গোটা পরিবারকে একটা প্রদীপের আলো দিও। আমি তো আর দেখে যেতে পারলাম না। তোমরা ভালো থেকো। মায়ের মৃত্যুর সময় নির্মল কেঁদেছিল, তবে মায়ের মৃত্যুতে যেটুকু কেঁদেছিল তার চেয়ে বেশি কেঁদেছিল অন্য কোনো একটা অজানা কারণে। সেই কারণটা মিনা বুঝতেও পারেনি আর জানতেও পারেনি। তারপর সবকিছু বাঁধা গতিতে চলতে চলতে মাত্র 6 মাসের মধ্যে মিনা সন্তান সম্ভবা হয়। আর তাতেই নির্মলের সমস্ত মেঘ ঝঞ্ঝাট কেটে যায়। তারপর দেখতে দেখতে এতদিন পরে তার মেয়ে হয়েছে। মেয়ের নাম নির্মল নিজেই রেখেছে ফুলকি। ফুলকিকে বিছানায় একপাশে শুইয়ে দিয়ে মিনা রান্নাঘরের দিকে গিয়েছিল। নির্মল ঘরেই বসেছিল, বিছানার একপাশে বসে কি একটা করছিল। ফুলকি কেঁদে উঠতে সে গিয়ে ফুলকির কাছে বসে। ছোট্ট ছোট্ট হাতের কাছে নিজের হাতটা দিতে বারবার নিজের হাত দিয়ে নির্মলের হাতে আঘাত করতে থাকে ফুলকি। একটা অদ্ভুত আনন্দ হয় নির্মলের। নিজের কাজ ছেড়ে সে ফুলকির সঙ্গে খেলা করতে থাকে। একটু পরে মিনা এসে দেখে নির্মলের কোলে কখন যেন ফুলকি ঘুমিয়ে পড়েছিল। সে শান্তি পায়, তাহলে মেয়েটা বাপের মন জয় করতে পেরেছে এর মধ্যে। কিন্তু সবকিছু সমানভাবে বোধহয় কখনোই চলে না। সেই রাত্রে আরও একবার ভয় পায় মিনা। ব্যবসাপত্রের কাজ, আরও কিছু কাজ গুছিয়ে করতে করতে রাতের বেলা অনেক দেরিতে ঘুমোতে যায় নির্মল। পাশাপাশি 2 বড় ঘর, তারই একটাতে মেয়েকে নিয়ে ঘুমায় মিনা, আর অন্যটাতে ঘুমায় নির্মল।
অনেক রাত পর্যন্ত কাজ করছিল নির্মল। তারপর একটু প্রয়োজনে বাড়ির পেছনের দিকের কলঘরের কাছে যায় সে। কলঘর থেকে ফিরে আসতে যাবে, ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে তার। একটা ছায়া মূর্তি তার বাড়ির অন্য পাশে পেছন দিয়ে বাড়ির পেছনে যে বাঁশের বড় বেড়া তৈরি করে রেখেছে নির্মল, সেদিকটায় চলে গেল। একটু অবাক হয়ে নির্মল মনে মনে ভাবে, এত রাতে বাড়ির পিছনে ওটা কে? আর এত রাতে তো কারোর ওখানে থাকার কথা নয়। পেছনের দিকে তাহলে কি বেড়া টপকে কেউ বাড়ির ভেতরে ঢুকেছে নাকি? চোর কি? কথাটা মনে হতে নির্মলের গোটা শরীর যেন শক্ত হয়ে যায়। সে আলো না নিভিয়েই পেছনে এসেছিল, কিন্তু এবার ছায়া মূর্তিটাকে ওভাবে বাঁশের বেড়ার দিকে যেতে দেখে সে হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে এগিয়ে যায়। সেদিকে অন্ধকার পুরোপুরি নেই, সামান্য চাঁদের আলো রয়েছে, কিন্তু আকাশের মেঘ থাকায় সেই চাঁদ মাঝে মাঝে উঁকি দিয়ে আবার হারিয়ে যায়। নির্মল আস্তে আস্তে এগিয়ে যায় বাড়ির পেছনের দিকে বাঁশের বেড়ার কাছে। বেড়ার সামনে একটা ছোট্ট মানুষের থেকে সামান্য উঁচু গাছ হয়েছে। ওই পেঁপে গাছটা মিনা যখন এ বাড়িতে এসেছিল তখনই প্রথম লাগিয়েছিল। এতদিনে খানিকটা বড় হয়েছে। সেই গাছতলায় এবার যেন স্পষ্ট কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল নির্মল। মনের মধ্যে অবাক ভয়টা কাটিয়ে উঠে এবার নির্মল বলল, ওখানে কে দাঁড়িয়ে? কে দাঁড়িয়ে আছে ওখানে এত রাতে? মিনা নাকি? মিনা তো এত রাতে বাইরে বেরোলে ওভাবে পেঁপে গাছের তলায় দাঁড়িয়ে থাকবে না। উঠোনের বাইরের গেটটা নিজের হাতে সে বন্ধ করেছে। বাড়ির ভেতরে একটা ঘরে হাটের অনেক মালপত্র থাকে বলে দরজায় তালা দিয়ে ঘুমায়। মালপত্র থাকার ঘরেও বাইরে থেকে তালা দেওয়া। তবুও চোরের কথাটা সে কারণে প্রথম মাথায় এসেছিল, কিন্তু সেই ছায়ামূর্তি কোনো উত্তর দেয় না। কে ওখানে? সত্যি করে বলো। যদি কোনো মতলবে বাড়ির ভেতরে ঢুকে থাকো তাহলে কিন্তু ভালো হবে না। আবার কোনো সাড়া নেই, অথচ স্পষ্ট দেখতে পাচ্ছে নির্মল ছায়াটা পেঁপে গাছের কাছেই দাঁড়িয়ে আছে। মুশকিলে পড়া গেল, সে দেখতে পাচ্ছে সাড়া দিচ্ছে না। এখনো ভালোই ভালোই বলছি, তুমি কে সেটা বলে দাও আর বেরিয়ে আসো, নইলে একবার যদি কি? একটা অদ্ভুত গলায় কথাটা শুনতে পায় নির্মল, আর তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত খ্যাকখ্যাকে হাসি কানে আসে। এ যেন অদ্ভুতভাবে কোনো একটা হাসির কথা শুনে হেসে ফেলে সে। একভাবে হাসতে হাসতে সেই ছায়া মূর্তিটা এবার যেন নির্মলের দিকে এগিয়ে আসলো দুপা। এতক্ষণে নির্মল ভয় পেয়েছে। সে গ্রামের ছেলে, হাটবাজারে ব্যবসা করে, অনেক কিছুই তার জানা। অনেক রাতে গরুর গাড়িতে করে তাকে বাড়িতে ফিরতে হয়, কিন্তু আজ নিজের বাড়ির পেছনে পেঁপে গাছের কাছে দাঁড়িয়ে থাকা ওই ছায়া মূর্তিটার হাসি শুনে নির্মলের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। কাঁপা কাঁপা গলায় সে বলে, কে কে তুমি? আমায় চিনতে পারছিস না? চিনতে পারছিস না আমায়? আমায় ভুলে গিয়েছিস? কিন্তু আমি যে তোদের বলিনি, তাই আমি আবার এসেছি। আবার সেই অদ্ভুত হাসির শব্দ। আবার ছায়া মূর্তিটা দুপা এগিয়ে এলো নির্মলের দিকে। চাঁদের অল্প আলোতে নির্মল বুঝতে পারল যে ছায়া মূর্তিটা সে দেখতে পাচ্ছে সেটা কোনো মেয়ে মানুষের মূর্তি। অল্প হাওয়ায় তার মাথার চুলগুলো উড়ছে, তবে চাঁদের আলোটা তার পেছনের দিকে থাকার জন্য মুখটা দেখা যাচ্ছে না।
চারপাশের বাতাসটা কেমন যেন হয়ে এসেছে। নিজের অজান্তেই নির্মল দুপা পিছিয়ে এসে আগের মতোই কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু কিন্তু তুমি কি করে? এবার চিনতে পেরেছিস আমায়? আমি আমি এসেছি, বলেছিলাম না? আমি বলেছিলাম না তোমায়? নির্মল আরো দুপা পিছিয়ে আসে। তার মাথার ভেতরটা ঝিমঝিম করছে। চোখের সামনে সে যাকে দেখছে, অন্তত যাকে দেখছে বলে মনে করছে, সে কি সত্যি? কিন্তু সেটাই বা কি করে হয়? এখান থেকে 3 গ্রাম দূরে যার থাকার কথা, সে এখানে এলো কি করে? আর তার মুখের হাসি এমন ভয়ঙ্কর। নির্মল কিছু বলার আগেই সেই ছায়ামূর্তি আবার হেসে উঠল, বলল, কচি মেয়েটাকে আমি দেখেছি। কি নাম রেখেছো মেয়েটার? ফুলকি। কিন্তু ওই মেয়ে যে বেশি দিন বাঁচবে না। আবার সেই হাসিটা ছড়িয়ে পড়ে ছায়া মূর্তিটার মুখে। নির্মলের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ফুলকির কথা বলছে, বাঁচবে না? কিন্তু কেন? ওকে যে আমি বাঁচতে দেব না। ওই তো কচি শরীর, এখনো এখনো ওগার শক্ত হয়নি। ছায়ামূর্তির কথাটার মধ্যে কি যেন একটা ছিল। নির্মলের মাথাটা যেন টলে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কিন্তু তুমি এখানে কি করে? মানে? সব জানতে পারবে, সময় হলে সব জানতে পারবে। তবে জেনে রেখো, আজ থেকেই তোমাদের দুর্দিন শুরু হলো। এই পরিবারের সবাইকে আমি চারপাশের বাতাসটা কেমন যেন থমথমে হয়ে এসেছিল। এবার একটা ঠান্ডা হাওয়ার ঝটকা এসে লাগলো নির্মলের চোখে মুখে। মুহূর্তের জন্য চোখটা বন্ধ হয়েও আবার খুলে যায়। কিন্তু পেঁপে গাছের কাছে সেই ছায়ামূর্তিটাকে সে আর দেখতে পায় না। মাত্র এক মুহূর্তের মধ্যে সে কোথায় যাবে সে কথা কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারে না নির্মল। কোনো রকমে টলতে টলতে নিজের ঘরের দিকে এগিয়ে যায় সে ঘরে ঢুকতে যাবে এমন সময় মনে হলো কোথা থেকে যেন একটা বিড়বিড় করে কথার শব্দ ভেসে আসছে। আবার আবার যেন কে একটা কথা বলছে, কিন্তু কোথায়? চাঁদের আলোতে তো বেশ ভালোভাবেই সবকিছু দেখা যাচ্ছে। তাহলে পাশের ঘরে মিনা কার সঙ্গে কথা বলছে? কথাটা মনে হতেই নির্মল এগিয়ে যায় মিনার ঘরের দরজার দিকে। তারপর দরজার কাছে গিয়ে ভালো করে কান পাতে কাঠের দরজায়। চাঁদের আলোয় চারপাশটা এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বারান্দার কাছেও চাঁদের আলো পড়েছে। পাশাপাশি দুটো বড় ঘর রয়েছে। এক পাশে রান্না করার জায়গা, তাছাড়া সামনের উঠোন ছাড়া আর কিছু নেই। পেছনের দিকে কলঘর, মিনার ঘরটা একদম শেষের দিকে। অন্য পাশে রান্নাঘর, আর মাঝে নির্মলের ঘর। দরজার কাছে কান পেতে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েও কোনো কিছুই শুনতে পায় না। নির্মল চলে আসতে যাবে, ঠিক তখনই যেন আবার সেই বিড়বিড় করে বলা কথাটা শুনতে পায়। যেন কেউ আস্তে আস্তে অস্পষ্টভাবে বলছে, না আমি যাব না, আমি ওকে যেতে দেব না। নির্মল আরো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বুঝতে পারে মিনার স্বপ্ন দেখে এমনভাবে বিড়বিড় করে কথা বলছে। আর অস্পষ্ট গলায় জড়িয়ে থাকা কণ্ঠস্বর শুনেই বোঝা যায় সে স্বপ্নের মধ্যে কথা বলছে। দরজায় একটা ধাক্কা দেয় নির্মল। তারপর কড়া গলায় বলে, মিনা, মিনা, কি হয়েছে? প্রথমে বিড়বিড় করে বলা কথাগুলো থেমে যায়। তারপর আরো দুবার মিনার নাম ধরে ডাকতে
ভিতর থেকে ঘুম জড়ানো গলায় মিনা বলে, কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছো কেন? কিছু দরকার? না মানে ওই ফুলকি ঘুমিয়েছে? হ্যাঁ, সে তো কখন ঘুমিয়ে পড়েছে। আমার আমার এতক্ষণ ধরে জ্বালাতন করছিল কাকি। তারপর কখন যে আমিও ঘুমিয়ে পড়েছি, ও ঘুমিয়ে পড়েছে, সে আর মনে নেই। কিন্তু এই যে জানলাটা তো মনে হয় খোলা রয়ে গেছে, বন্ধ করা হয়নি। কথাটা শুনে নির্মল মুহূর্তের জন্য একটু চমকে ওঠে। এই ঘরের জানালা থেকে সোজাসুজি বাড়ির পেছনে পেঁপে গাছটা দেখা যায়, আর তাতেই সে আবার দরজা ধাক্কা দিয়ে বলে, জানালা খোলা রেখে তুমি ঘুমিয়ে পড়লে কি করে? বন্ধ করে দাও, এক্ষুনি বন্ধ করে ঘুমাও। ঘরের ভেতরে মিনার গলায় বিরক্তি ফুটে ওঠে। এবার মিনা বলে ওঠে, আরে এত গুমোট গরম, তার উপর জানলা বন্ধ করে আবার ঘুমানো যায় নাকি? বাচ্চা মেয়েটার কষ্ট হবে না? তাই তো জানলাটা খুলে রেখেছিলাম। যাই, এখন উঠে গিয়ে একটা পাল্লা বন্ধ করে দিই, ঠান্ডা হাওয়া আসছে। নির্মল বুঝতে পারে সত্যিই ঠান্ডা হাওয়া আসছে জানলাটা থেকে। আর দাঁড়ায় না সে। মিনা ঘরের ভেতর থেকে কি যেন জিজ্ঞাসা করছিল, কিন্তু সেই কথাটা তার কানে যায় না। তার মাথার ভেতর তখন হাজার চিন্তা ঘুরে ফিরে বেড়াচ্ছে। আস্তে আস্তে নিজের ঘরে এসে বিছানার উপর শরীর এলিয়ে দেয় সে। তারপর কপালের ওপরে একটা হাত রেখে খোলা চোখে ঘরের টালির চালের দিকে তাকিয়ে থাকতে থাকতে কি যেন একটা ভাবতে থাকে। এই গ্রামের যে কটা বাড়িতে মাটির দেওয়ালের ওপর টালির চাল রয়েছে তার সংখ্যা খুব একটা বেশি নয়। এমনকি পঞ্চায়েত থেকে বলেছে গ্রামে ইলেকট্রিসিটি ঢুকবে খুব শীঘ্রই। তার জন্য পঞ্চায়েতে কথাও বলে রেখেছে নির্মল। ব্যবসা থেকে তার আয় খুব একটা খারাপ হয় না, তার বেশিরভাগটাই সে জমিয়ে রাখে। ঠাকুরদা, বাবা সকলে সঞ্চয় করতে শিখিয়ে গেছে নির্মলকে। তাছাড়া এই ব্যবসায় সুদিন এটা তো আর সবসময় স্থায়ী হবে না, তাই যাতে কোনোভাবে জীবন কেটে যায় তার জন্য সঞ্চয় করাটা প্রয়োজন, সেটা নির্মল নিজেও বুঝতে পারে। এই বাজারে যখন অন্য ব্যবসায়ীরা যে টাকায় ব্যবসা লাগিয়েছে তা তুলতে কালঘাম ছুটিয়ে ফেলে, তখন নির্মল বুদ্ধি আর নিজের অধ্যাবসায়ের জন্য নিজের লাগানো টাকার দ্বিগুণ লাভ করতে পারে প্রতিবারের হাটে। নিজের ভবিষ্যৎ আর ব্যবসার খুঁটিনাটির কথা ভেবে চলতে চলতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল সে। একটা খুট করে শব্দে ঘুমটা ভেঙে যায় নির্মলের। প্রথমে বুঝতে পারে না শব্দটা আসলে কিসের, তারপরে বুঝতে পারে মাথার কাছের জানালাটা হাওয়ায় বোধহয় খুলে গেছে, তাতেই অমন শব্দ হয়েছে। উঠে গিয়ে জানালাটা বন্ধ করতে যাবে, এমন সময় তার মনে হয় ঠিক তার পায়ের কাছে কে একজন উবু হয়ে বসে রয়েছে। বিছানার শেষ প্রান্তের কাজটা দু হাতের উপরে মুখ রেখে যেন একভাবে তাকিয়ে দেখছে নির্মলের দিকে। নির্মল পায়ের দিকে তাকায়, ঠিক তখনই দেখতে পায় সেখানে বসে রয়েছে একটা স্ত্রীলোক। তার মাথার লম্বা চুল মাথার দুপাশে ছড়িয়ে রাখা, কপালের মাঝখানে সিথিতে সিঁদুর, একটা লাল টুকটুকে মুখে সুন্দর হাসি, চোখের তলায় সামান্য কালি। নির্মল সেদিকে তাকিয়ে বলে, এ কি, তুমি এখানে কেন? তুমি জানো না এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই? আমি জানি, কিন্তু আমায় এভাবে তোমরা তাড়িয়ে দিও না। আমায় তোমরা যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। এই বাড়িতে আমি কাজের লোকের মতো থাকবো, তোমাদের সমস্ত কথা শুনে চলবো, কিন্তু আমায় তাড়িয়ে দিও না। সেটা আর হতে পারে না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তোমার আর কোনো প্রয়োজন নেই আমাদের, তুমি চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। মেয়েটি যেন কেঁদে ফেলে। দু হাতের মাঝে নিজের মাথা ঝুঁকিয়ে অঝরে কাঁদতে কাঁদতে জল ভরা চোখে নির্মলের দিকে তাকিয়ে বলে,
আমার কি অপরাধ বলো? আমার এত বড় শাস্তি দিও না। আমি কি করবো বলো? আমার তো কোনো দোষ নেই, আমার হাতে তো কিছু নেই, সব কিছু তো। আমার এসব কথা একদম ভালো লাগছে না। আমার এসব কথা শোনার কোনো ইচ্ছা নেই। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, আর কখনো এখানে এসো না। তাছাড়া 3 দিন পর আমার, আচ্ছা না, এখন জানতে পারলে তাহলে। স্ত্রী লোকটি অঝরে কাঁদতে কাঁদতে এসে নির্মলের পায়ের কাছটা জড়িয়ে ধরতে যাবে, তখনই নির্মল সরে আসে বিছানার পেছনের দিকে, ঠিক জানলাটার দিকে। মেয়ে মানুষটাও বিছানার উপরে উঠে আসে, যেন দুটো হাত বাড়িয়ে নির্মলের পাটা ধরতে চায়। নির্মলও পেছন দিকে সরে আস্তে আস্তে বারবার বলে, না, তুমি চলে যাও এখান থেকে। তোমাকে চলে যেতে বলেছিলাম তো, এখনো কিসের অপেক্ষা করছো? যাও, চলে যাও। স্ত্রী লোকটা কিন্তু কোনো কথা শোনে না, কাঁদতে কাঁদতে সামনের দিকে এগিয়ে আসতে চায়। কিন্তু ওটা কি হচ্ছে? নির্মল চোখের সামনে দেখতে পায় একটু আগে অতি সাধারণ একটা চেনা স্ত্রীলোক যেন আস্তে আস্তে বদলে যাচ্ছে। তার মাথার চুলগুলো কেমন যেন হাড়ের সঙ্গে গিয়ে লাগলো মুহূর্তের মধ্যে। গোটা মুখে রক্ত পুঁজ যেন একত্র হয়ে গেছে, আর তার সঙ্গে একটা পচা গন্ধে চারপাশটা ভরে উঠেছে। চকিতে শরীরটা দেখতে দেখতে ভয়ঙ্কর দর্শন একটা মূর্তির আকার নিল। সে এবার বিছানার উপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো নির্মলের দিকে। অদ্ভুত গলায় স্ত্রী লোকটি বলতে লাগলো, আমায় থাকতে দাও, আমায় থাকতে দাও, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, থাকতে দাও আমায়। ভয়ে নির্মল চিৎকার করে উঠতে লাগলো, কিন্তু তার গলা যেন কেউ চেপে ধরেছে। গোটা শরীর ঘামে ভিজে গেছে। জানালার কাছে এসে পড়েছে যখন, তখনই বুঝতে পারল জানালাটা খোলা। চিৎকার করতে গেল, দুটো হাত দিয়ে সামনের দিকে সেই মূর্তি সরাবার চেষ্টা করতে গেল, কিন্তু তবু যেন তার হাতে কোনো জোর নেই। হাত তুলে তাকে থামাবার চেষ্টা করছে সে, কিন্তু পারছে না। আস্তে আস্তে একদম তার কাছে এসে পড়েছে মূর্তিটা। এমন সময় নির্মল একটা ঝটকা দিয়ে নিজের শরীরটাকে নিয়ে গিয়ে ফেলল জানলার কাছে। আর ঠিক তখনই জানালার বাইরে থেকে একটু হাসির শব্দ ভেসে এলো। অদ্ভুতভাবে একটা হাসিতে কেউ চারপাশটা ভরিয়ে দিল। নির্মল বিছানা থেকে উঠে আসতে যাবে, তার আগে একটা ঠান্ডা শক্ত হাত তার গলার কাছটা যেন সাপের মতো পেঁচিয়ে ধরল মুহূর্তের মধ্যে। আর তার কানের কাছে সেই চেনা গলায় কেউ বলে উঠল, বলেছিলাম না এত সহজে আমি যাব না। এবার নির্মল চিৎকার করল, আর চিৎকার করার সঙ্গে সঙ্গে বুঝতে পারল তার ঘুমটা ভেঙে গেছে। গোটা শরীর ঘামে ভিজে জব জব করছে। বিছানার উপর ঘাম জমে যেন জল হয়ে রয়েছে। প্রথমে কিছুই বুঝতে পারল না নির্মল। তারপর উঠে বসে দেখল মাথার কাছে জানালাটা বন্ধ করা রয়েছে। ঘরের দরজায় বন্ধ টালির ফাঁক দিয়ে ভোরের আলো ঘরের ভেতরে এসে ঢুকছিল। নির্মলের চিৎকারটা বোধহয় পাশের ঘর থেকে মিনাও শুনতে পেয়েছিল। তাই তাড়াতাড়ি উঠে এসে দরজার কাছে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিয়ে সে বলে, কি হলো? চিৎকার করলে কেন? তো তোমার শরীর ঠিক আছে তো? নির্মল ততক্ষণ নিজেকে সামলে নিয়েছে। সে বলল, হ্যাঁ ঠিক আছে, আসলে ওই হঠাৎ করে একটা। আচ্ছা, ফুলকি কি করছে? মিনার সামান্য হাসি পায়। ঘুম থেকে উঠে ফুলকির কথা মনে পড়েছে তার। ঘুমোচ্ছে। এত সকালে তো আর ঘুম ভাঙে না ওর। তোমার চিৎকার শুনে তো আমি উঠে এলাম। উঠে যখন পড়েছি আর শুয়ে লাভ নেই, যাই। নির্মল উঠে পড়ে। উঠে গিয়ে জানালাটার পাল্লায় হাত রেখে জানালাটা খুলতে যাবে, ঠিক তখনই তার মনে পড়ে যায় কাল রাত্রে স্বপ্নে দেখা সেই কথাটা।
আর তার সঙ্গে সঙ্গে ওই পেঁপে গাছের কথাটা মনে পড়তে জানালাটা খুলে ফেলে সঙ্গে সঙ্গে। তারপর বাড়ির পেছনে তাকিয়ে পেঁপে গাছটাকে দেখে একটা অদ্ভুত আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে নির্মলের। পেঁপে গাছটা এক রাত্রের মধ্যেই কেমন যেন শুকিয়ে গেছে। এই পেঁপে গাছে সবুজ পাতা এসেছিল বলে মিনা কত খুশি হয়েছিল, কিন্তু এখন এই গাছটাই কেমন যেন হয়ে গেছে। একবার নির্মলের মনে হয়, কাল তাহলে কি সে স্বপ্ন দেখেছিল? কাল ঘর থেকে বাইরে সে যায়নি, কাজ সেরে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যেই ওই পেঁপে গাছের তলায় সেই ছায়ামূর্তি, আর ঘরের মধ্যে সেই নির্মল জানে সে কাকে দেখেছিল আর কেন দেখেছিল সেটাও জানে, কিন্তু তবুও কোথাও যেন অঙ্কটা মেলাতে পারছিল না সে। না, আজই একবার বেরিয়ে ওই গ্রামে যেতে হবে। গ্রামে গিয়ে ব্যাপারটা দেখে আসতে হবে। একটা অদ্ভুত সন্দেহ নির্মলের মাথার ভেতরে আস্তে আস্তে জমা হচ্ছে। এ কি, এই সময় আবার কোথায় চললে তুমি? আজ তো হাটবার নয়। আজ হাট নয়, তবে আমাকে একটু কাজে বেরোতে হবে। তবে সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো, তুমি চিন্তা করো না। আর ফুলকির কাছে সব সময় থেকো। আসলে ছোট কখন কি হয়, বিছানা থেকে যদি হঠাৎ করে পড়ে টরে যায় তখন। বালাই ষাট, তুমি ওকে কথা বলছো? বিছানার চারপাশে আমি উঁচু করে বালিশ দিয়ে রেখেছি। না 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 না, ওর কিচ্ছু হবে না। তুমি যাও, সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করো। কিন্তু আজ আবার অমাবস্যা, আকাশের অবস্থাও ভালো না। দেখছো না সকাল থেকে কিরকম মেঘলা করে আছে। বাইরে নেমে নির্মল আকাশের দিকে তাকিয়ে দেখে, সত্যি সকাল থেকে আকাশটা কেমন মেঘলা করে আছে। একদম ভোরের দিকে রোদের আলোর দেখা পেয়ে গেছিল, কিন্তু তারপর থেকেই আবার কিছু নেই। আকাশের কথাটা মাথায় রেখে পথে নামল নির্মল। কোথায় যাচ্ছে সে কথা কিছুতেই মিনাকে বলা যাবে না। তাকে বললে ব্যাপারটা অন্য রকম হয়ে দাঁড়াতে পারে, কিন্তু এতদিন পর যে সে আবার ওই গ্রামে যাবে এ কথা সে নিজেও ভাবেনি, তবে একটা বিশেষ কারণে। ও গ্রামে আমি কখনোই যেতাম না, কিন্তু খবরটা না নিলেই নয়। আমার ভীষণ চিন্তা হচ্ছে। যদি তেমনটাই হয় তাহলে। চিন্তিত মুখে নির্মল বাড়ি থেকে বেরোলো। তবে একটা ব্যাপার সে খেয়াল করল না। এই মেঘলা পরিবেশের মধ্যে গ্রামের পথ ধরে যখন সে একা একা হেঁটে যাচ্ছে, তখন তার পিছু পিছু গ্রামের পথের মধ্যে একটা কালো অস্পষ্ট ধোঁয়াটে কি যেন তাকে লক্ষ্য করে এগিয়ে চলেছে আস্তে আস্তে। গরুর গাড়ি ধরেছিল নির্মল। এতটা দূরে হেঁটে যাওয়ার সহজ কাজ নয়, তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয়। এ সময় সে কাজ করার প্রয়োজন নেই। গরুর গাড়িতে করে যখন ওই গ্রামে নামলো, তখন দুপুর গড়াতে শুরু করেছে। গ্রামে দু একজন তার চেনা রয়েছে, তাদের মধ্যে একজনের বাড়িতে গিয়ে উঠবে বলে ঠিক করেছিল। সেই মতো তার বাড়িতে গিয়ে উঠতেই নির্মলকে দেখে তার এখনকার ব্যবসার সঙ্গে এবং ছোটবেলার বন্ধু গদাধর বেশ খুশি হয়ে উঠল। এ কথা ও কথা বলার পর নির্মল আসল কথাটা বলল। আচ্ছা গদাধর, ব্যবসার কাজে তো এখন ব্যস্ত হয়ে পড়েছি, তুই তো জানিস। এদিকে তো আর এখন আশাই হয় না। তা পদ্মার বাড়ির ব্যাপারটা কিছু জানিস? মানে ওদের খবর টবর যদি কিছু বলতে পারিস। কথাটা শুনে গদাধরের মুখে একটা কেমন যেন কালো ছায়া নেমে আসে। একবার ঘরের দরজার দিকে ভালো করে তাকিয়ে গদাধর আস্তে আস্তে বলে, আমারই তোকে ব্যাপারটা জানানো উচিত ছিল, কিন্তু আমি ভাবলাম নতুন সংসার করছিস, বেশ ভালোভাবেই আছিস, তার মধ্যে এসব আবার জানিয়ে কি লাভ। গদাধরের মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করে নিয়েছিল নির্মল, তাই একটু জোর করে বলল, আরে কি হয়েছে সেটা তো আমায় আগে বল। মাত্র সপ্তাহ দুয়েক আগের কথা, কিংবা তার একটু বেশি হবে, ঠিক মনে পড়ছে না। ওই যে তোর মেয়ে হওয়ার খবরটা আমি যেদিন পেলাম, তার দিন কয়েক পরেই পদ্ম মনে হয় কোনোভাবে সে কথাটা জানতে পেরেছিল। তার আগে অবধি তো সব ভালোই ছিল।
পাগল মাকে নিয়ে কোনোভাবে সে চলছিল, কিন্তু সেই খবরটা শুনে বোধহয় আর সহ্য করতে পারেনি। একদিন সকালবেলায় খবর পেলাম। কথাটা বলতে গিয়ে গদাধরের গলা কেঁপে ওঠে। নির্মল এমন একটা কিছু শোনার জন্য অপেক্ষা করছে যেটা সে শুনতে চায় না, তবুও শুনতেই হবে। তাই গদাধরকে আরেকবার বলার জন্য তাড়া দিতেই গদাধর বলল, একদিন সকালবেলায় খবর পেলাম পদ্ম ওই বাড়ির পেছনের বট গাছের ডালে গলায় দড়ি দিয়েছে। সে এক বীভৎস দৃশ্য। মুখটা হা হয়ে রয়েছে, চোখ দুটো যেন বাইরে বেরিয়ে এসেছে। কখন গলায় দড়ি দিয়েছে কে জানে। সকালবেলায় সবাই দেখতে পেয়েছে। জিভের কাছ থেকে রক্ত বেরিয়ে এসে মাটিতে পড়েছে। তার চেয়ে আরও অদ্ভুত যেটা ছিল সেটা হলো নিজের হাতে যেন ধারালো কিছু একটা দিয়ে নিজের পেট কেটেছিল। পেটের কাছ থেকে নাড়ি ভুড়ি সব বাইরে বেরিয়ে এসে পড়েছে। বড় অদ্ভুত ব্যাপার, এমনভাবে বটি দিয়ে নিজের পেট কেটে তারপর কেউ গলায় দড়ি দিতে পারে কি করে? আর যদি মনে করি আগে গলায় দড়ি দিয়েছে, তাহলে ওর পেট ওভাবে কাটলো কে? তবে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এরপর থেকে কিন্তু পদ্মর মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে নির্মল যেন পাথরের মতো হয়ে যায়। এটা শোনার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। পদ্ম যে আর বেঁচে নেই এমন একটা সম্ভাবনা তার মাথায় এসেছিল, কিন্তু তাই বলে এত বীভৎস একটা ব্যাপার? কোনো রকমে সে বলল, তারপর কি হলো? তারপর আর কি হবে? গ্রামের পঞ্চায়েতের লোকেরা এলো, সালিশি সভা বসলো। তখনই বলল পদ্ম বোধহয় পাগল হয়ে গিয়েছিল, তাই ওভাবে গাছে দড়ি দিয়ে ঝুলে পড়েছে। আর ওর ওই পেট কাটার পেছনে তার মায়ের হাত রয়েছে। পদ্মর মায়ের খোঁজ খবর চলল, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। আজ পর্যন্ত এই গ্রামের কেউ আর তাকে কোথাও দেখেনি। আচ্ছা তুই বস, আমি খাবারের ব্যবস্থা করি। আমার বাড়িতে এসেছিস যখন, দুপুরে না খেয়ে তোকে কিছুতে যেতে দেব না। কথাটা বলে গদাধর উঠে গেল ঘরের দিকে। একা বসে রইল নির্মল। তার ভেতরটা কেমন যেন হয়ে গেছে কয়েকটা মুহূর্তের মধ্যে। সে মনে মনে ভাবতে লাগলো, পদ্মার এমনটা হোক সেটা আমি কখনো চাইনি, আর চাইবই বা কি করে? এক সময় আমি তো নিজেও। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল নির্মল। জানালার বাইরে পেছনের দিকে ধানের জমি রয়েছে। চারপাশটা মেঘে ঢাকা থাকার জন্য এই দুপুরের সময়ও কেমন যেন অল্প অন্ধকার ছড়িয়ে রয়েছে। চারদিকে ধানের জমির মাঝে অনেক দূরের দিকে একটা ছোট্ট ঘর। আশেপাশে বড় গাছ বলতে দূরে গাছের সারি দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। আর সেই জমির মধ্যে এখন পাকা ধান ফলে রয়েছে। আবছায়া হলেও সে ধান এখান থেকে স্পষ্ট দেখা যায়। কি মনে হতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, আর তারপরেই দেখতে পেল সেই দৃশ্যটা। দেখতে পেল ওই ধানের জমির মাঝে ডাল ধরে কে একজন হাঁটতে হাঁটতে এদিকেই আসছে। যে এদিকে আসছে তাকে নির্মল বেশ ভালোভাবেই চিনতে পারছে। এতদিন পরে হলেও তাকে চিনতে কোনো অসুবিধা হলো না তার। ওটা পদ্ম ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু সেটাই বা কি করে সম্ভব? গদাধর তো একটু আগে তাকে বলেছে পদ্ম মারা গেছে। নির্মলের বুকের ভেতরটা দুপুরের সময়ও কেমন যেন ছ্যাঁত করে উঠল। হ্যাঁ, ওটা পদ্ম দ্রুত হেঁটে আসছে তার দিকে। না, হেঁটে আসছে না, যেন হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে তার দিকে। অদ্ভুতভাবে আসছে পদ্ম। এত দূর থেকে হলেও যেন স্পষ্টভাবে নির্মল তার দুটো চোখ দেখতে পাচ্ছে। তার দুটো চোখ যেন কালো কুচকুচে, মুখে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি। নির্মল অবাক হয়ে তাকিয়ে দেখছে সেদিকে। এবার সে একদম দেখতে পাচ্ছে ধান গাছের পাকা ধানের উপর থেকে হাওয়ায় ভাসতে ভাসতে যেন সামনের দিকে এগিয়ে আসছে পদ্মর শরীরটা। আর তার গলার কাছে একটা লাল দাগ। আর ওটা কি? এবার সে দেখতে পেল পদ্মর গোটা শরীর উলঙ্গ। তার শরীরে একটা সুতো পর্যন্ত নেই। আর তার পেটের কাছটা অদ্ভুতভাবে লম্বালম্বি কাটা। সেই কাটা থেকে নাড়ি ভুড়ি রক্ত একসঙ্গে যেন নামছে নিচের দিকে। পদ্মর দুটো পায়ের মাঝখান থেকে
সেগুলো ছড়িয়ে পড়ছে নিচের দিকে। নির্মলের পেটের ভিতরটা গুলিয়ে ওঠে, মাথা ঝিমঝিম করতে থাকে, কিন্তু জানালার কাছ থেকে সরে যাওয়ার মতো শক্তি যেন তার নেই। সে স্পষ্ট বুঝতে পারছে আর একটু পরেই পদ্মর শরীরটা জানালার একদম কাছে এসে পড়বে। আর তারপরে, কিরে ওখানে কি করছিস? আয় পাশের ঘরে আয়, খাবারের ব্যবস্থা হয়েছে। তোর বাড়িতে একদিন। কথাটা বলতে বলতে গদাধর বুঝতে পারে নির্মলের কিছু একটা হয়েছে। তার কপালে ঘাম দেখা দিয়েছে। সে দুটো হাত দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে কাশতে লাগলো। গলাটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে নির্মলের। গদাধর বলল, কিরে জল খাবি? দাঁড়া, আমি জল নিয়ে আসছি। না, তোকে নিয়ে আসতে হবে না, আমি তোর সঙ্গে যাচ্ছি, দাঁড়া। কথাটা বলে নির্মল তাড়াতাড়ি এগিয়ে আসে গদাধরের দিকে। গদাধর বাইরের দিকে তাকায়। একটু আগে তো নির্মল সেদিকে তাকিয়েছিল, কিন্তু বাইরে মেঘের অন্ধকারের নিচে অল্প হাওয়ায় ধান গাছের মাথাগুলো শিরশির করে কাঁপছে। কই, কোথাও কিছু নেই তো। নির্মলকে কিছু বলতে যাবে তার আগে দেখতে পায় নির্মল বারান্দা পেরিয়ে রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করেছে। তোর বাবা তোকে আমার থেকেও বেশি ভালোবাসে রে। আমি ভেবেছিলাম বোধহয় তোকে তোর বাবার পছন্দ হবে না, কিন্তু আমি কি জানতাম তুই এতটা মিষ্টি। কিন্তু তোর বাবা কোথায় গেল বলতো? সন্ধ্যের আগে আসবে বলল, এখনো এলো না। কোলের কাছে ফুলকিকে শুইয়ে তার দিকে তাকিয়ে এসব কথা বলে চলেছিল মিনা। যেন ফুলকি তার সমস্ত কথা বুঝতে পারছে। এমনভাবেই ফুলকির মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে, যেন সব কথা সে শুনছে চুপ করে। কিন্তু মিনার চিন্তা বেড়ে যায়। এখনো নির্মল বাড়িতে ফিরল না। সন্ধে সন্ধে বাড়ি ফিরে আসবে বলেছিল, কিন্তু সন্ধে পেরিয়ে গেছে। তাছাড়া কোথায় গেছে সেটাও তো সে জানে না। ফুলকিকে কোলে নিয়ে মিনা ঘরের বাইরে বেরিয়ে আসে। প্রথমে বারান্দার কাছে দাঁড়ায়, তারপর বাধ্য হয়ে উঠোনের কাছে আসে। গোটা আকাশটা কালো মেঘে ছেয়ে রয়েছে। ঠান্ডা হাওয়া বারবার এসে চোখে মুখে ঝাপটা মারছে। বেশ বোঝা যায় একটু পরে বৃষ্টি নামবে, কিন্তু এমন তো কখনোই নির্মল করে না। সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। তাছাড়া সে জানে এই সময়টা মিনা একা থাকতে ভয় পায়। সে নিজেও বলেছে, ফুলকি হওয়ার পর থেকে একটা অদ্ভুত ভয় যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। প্রতিদিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় তার মনে হয় ঘরের বাইরে জানালার কাছে কেউ একজন অপেক্ষা করছে। আর সেদিনের সেই ব্যাপারটার মতো আরও একবার হয়েছিল। এসব কথা সে নির্মলকে বলেছিল। নির্মল মুখে কিছু না বললেও বেশ বুঝতে পেরেছিল। কিন্তু এখন নির্মল কোথায় গেল? কি ব্যাপার বলতো ফুলকি? তোর বাবা তো এত দেরি করে না, মানে আজ এত দেরি করছে কেন তাহলে? কি হলো ওর? কিছু বিপদ আপদ হয়নি তো? হাঁটতে হাঁটতে মিনা একদম বাড়ির বাঁশের বেড়ার গেটের কাছে এসে দাঁড়ালো। একটু সামনের দিক দিয়েই গ্রামের বড় রাস্তাটা চলে গেছে। সেখান থেকে কয়েকটা বাচ্চা ছেলেকে দৌড়ে দৌড়ে বাড়িতে ফিরতে দেখা গেল। তাদের মধ্যে দু একজন যে পুরোপুরি উলঙ্গ তা বলে দিতে হয় না। সারাদিন মেঘলা হয়ে থাকলেও 2-3 দিন ধরে বেশ গরম ছিল, তাই এই আবহাওয়াটা সবাই উপভোগ করতে চাইছে। একটু পরে বৃষ্টি নামবে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করে মিনা তারপর বাধ্য হয়ে ফুলকিকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে যাবে, এমন সময় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে। ঘরের দরজাটা বন্ধ, কিন্তু সে নিজের হাতে দরজা খুলে দিল। শুধু এই ঘরের নয়, আশেপাশের সমস্ত ঘরের দরজা জানালাগুলো সে খুলে দিয়েছিল। গোটা ঘর কেমন যেন গুমোট হয়েছিল। দুপুরের দিকেও গরম ছিল। এখন একটু হাওয়া ঢুকে ঘরের ভেতরটা শান্ত হবে, কিন্তু ঘরের দরজাটা বন্ধ করলো কে? একটু আগে যে আমি নিজের হাতে দরজাটা খুলে রেখে গেলাম, তাহলে দরজা বন্ধ করলো কে?
এত অন্ধকার হয়ে গেল এর মধ্যে। চারপাশটা সত্যি আগের চেয়ে বেশি অন্ধকার হয়ে এসেছিল। মিনা যে কতক্ষণ উঠোনের কাছে দাঁড়িয়েছিল সে নিজেও জানে না। একেতে আকাশে কালো মেঘ, তার উপর সন্ধে পেরিয়ে যাওয়ায় চারপাশটা ধকধক করছিল কালো অন্ধকারে যেন। হ্যারিকেনটা আগেই জ্বালানো উচিত ছিল, সেটা মিনা বুঝতে পারছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই। তাই একটা হাতের কনুইয়ের ধাক্কায় দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু না, ঘরের দরজাটা যেন ভেতর থেকে বন্ধ। আশ্চর্য, তাহলে কেউ ফিরে এলো? কিন্তু সেটাও বা কি করে হয়? ঘরের দরজার কাছে আমি নিজেই তো দাঁড়িয়েছিলাম। কে গো, তুমি ফিরে এলে নাকি? মেয়ে ফুলকিকে করে নিয়ে তখন মিনার প্রায় পাগলের মতো অবস্থা। প্রতিটা ঘরের দরজা যেন কেউ নিজের হাতে বন্ধ করে দিয়েছে ভেতর থেকে। কালো কালো অন্ধকার জমে রয়েছে বাড়িটাতে। নির্মল বাড়িতে নেই। ফুলকি হঠাৎ করে ঘুম ভেঙে অদ্ভুতভাবে কেঁদে ওঠে। মিনা ফুলকিকে জড়িয়ে ধরে বলে, চুপ কর মা, একটু চুপ কর। হ্যাঁ, এখনই আলো জ্বালাচ্ছি মা, তারপর তোকে খেতে দেবো, ঠিক আছে? চুপ কর বাবা। ফুলকিকে সেই দুপুরে ঘুমানোর আগে দুধ খাইয়েছে মিনা। এখন যে তার প্রবল খিদে পেয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে অল্প অল্প ঝোড়ো হাওয়া দিচ্ছে। ধুলোবালি উড়ে আসছে বারান্দার দিকে। ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ। তারপরে ওই অন্ধকারের মধ্যে কিভাবে সে রয়েছে। আরও কিছুক্ষণ চেষ্টা করার পর মিনা মনে মনে ভাবে, যদি পাশের বাড়িতে গিয়ে এই সময়টা আশ্রয় নেওয়া যায়, তারপর নির্মল ফিরলে না হয় দেখা যাবে। কিন্তু ফুলকির কান্না যেন আর কমতেই চায় না। তাই বাধ্য হয়ে মিনা বারান্দার এক পাশে বসে পড়ে। তারপর বুকের আঁচল সরিয়ে ফুলকিকে দুধ খেতে দেয়। দুধ পেয়েই ফুলকির কান্নাটা অল্প কমে যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধুলোবালি আর হাওয়ার ঝাপটা এসে বারবার ধাক্কা দিতে থাকে মিনার চোখে। মিনার কেমন যেন মনে হয় ঘরের দরজাগুলো কেউ ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে। কিন্তু কে বন্ধ করলো আর এভাবে কতক্ষণ কেটে গিয়েছিল মিনার তা মনে নেই। ফুলকি দুধ খেতে খেতে আবার ঘুমিয়ে পড়েছে। মিনা উঠতে যাবে, ঠিক তখনই দাওয়ার এক পাশে উঠোনের কাছে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখে। মিনা প্রথমে মনে করে নির্মল ফিরে এসেছে। তাতেই তার বুকের ভেতরে যেন একটা আশা জেগে ওঠে। উঠে গিয়ে সামান্য হাসি মুখে সে বলে, দেখো না, ঘরের দরজাগুলো কিছুতেই খুলছে না। কথাটা বলার সাথে সাথে একটা অদ্ভুত হাসিতে চারপাশটা ভরে ওঠে। আর তার সঙ্গে সঙ্গে খ্যাক খ্যাকে অদ্ভুত গলায় কেউ বলে ওঠে, ও দরজা আর খুলবে না, খুলবে না, ও দরজা আর খুলবে না। মিনার সর্বাঙ্গ যেন কেঁপে ওঠে একবার। বুকের মধ্যে ফুলকিকে আরো শক্ত করে চেপে ধরে সে বলে, তুমি কে? আর তুমি এখানে এলে কি করে? আমি কি করে এলাম সে কথাগুলো না জানলেও চলবে, কিন্তু আমি যখন এসেছি তখন আজ রাতে এই যে তোকে আর তোর কোলের কচি মেয়েটাকে আমি নিয়ে যাব। মিনা জাপটে ধরে ফুলকিকে, তারপর চিৎকার করে বলে, না, আমি কিছুতেই আমার মেয়েকে নিয়ে যেতে দেবো না, আমি ফুলকিকে নিয়ে যেতে দেবো না। তুমি ওর ক্ষতি করতে চাও আমি জানি, আমি এর আগেও তোমাকে দেখেছি। চলে যাও, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। অনেক দিন ধরে আমি অপেক্ষা করেছি, অনেক দিন। আজ সেই সময় এসেছি। আজ আমি আমার প্রতিশোধ পূরণ করব। আবার সেই অদ্ভুত হাসি। মিনা ফুলকিকে জাপটে ধরে, দেওয়ালের এক পাশে ঘেঁষে ঘেঁষে পেছনের দিকে সরার চেষ্টা করে, কিন্তু একটু পরেই বুঝতে পারে তার পেছনে সরে যাওয়ার মতো কোনো জায়গা নেই। সেই ছায়ামূর্তি এবার আরো সামনের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। একবার বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই বিদ্যুতের আলোতে
সামনে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিকে দেখতে পেয়ে মিনার বুকের ভেতরটা ভয়ে আর আতঙ্কে যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। যে দাঁড়িয়ে আছে সে কোনোভাবে মানুষ হতে পারে না। দুটো চোখ কালো কুচকুচে, মুখের দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আসছে। মুখের চামড়ার উপরটা যেন নেই, প্রায় শুধু কঙ্কাল রয়েছে। গোটা শরীরটা শুকিয়ে দড়ির মতো হয়ে গেলেও একটা অদ্ভুত ভাব রয়েছে তার চেহারায়। তবে পিঠের কাজটা বড় অদ্ভুত, উলঙ্গ তার শরীর, আর পেটের কাজটা লম্বা লম্বিভাবে যেন একটা দাগ, সেখান থেকে রক্ত আর কি যেন বাইরে বেরিয়ে আসছে। গলার কাছেও একটা লাল দাগ টকটক করছে। মিনার চুপ করে থাকতে পারে না, চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, কোথায় গেলে তুমি? বাঁচাও আমাকে। কেউ বাঁচাবে না, আজ তোকে কেউ বাঁচাবে না। তোর জন্য আর তোর ওই কলের কচি মেয়েটার জন্য আমায় মরতে হয়েছে। এইবার মিনা কেমন যেন চমকে ওঠে। একটা অদ্ভুত সন্দেহ তার মাথায় হঠাৎ করে উঁকি দেয়। সে কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তার মানে তুমি পদ্ম? কিন্তু তুমি কি করে? ঠিক ধরেছিস, আমি পদ্ম, আমি সেই হতভাগ্য পদ্ম। সেই ছায়া মূর্তির মুখে এবার হাসির বদলে যেন কান্না শোনা যায়। চারপাশে বাতাসটা আরো ভারী হয়ে এসেছে। এবার প্রবল হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ঝাপটা এসে লাগতে থাকে মিনার চোখে মুখে। ফুলকির ঘুম ভেঙে যায়, সে চিৎকার করে কেঁদে ওঠে। কিন্তু তাকে শান্ত করার মতো সময় কিংবা মনের অবস্থা এখন মিনার নেই। সে ফুলকিকে বুকের মাঝে চেপে ধরে রাখে। আবার বিদ্যুৎ চমকায়। সেই বিদ্যুতের আলোতে দেখা যায় এবার সেই ভয়ঙ্কর মূর্তিটা দাওয়ার একদম কাছে এসে পড়েছে। মিনার গোটা শরীর অবশ হয়ে এসেছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এই ঝড় বৃষ্টির মধ্যে চিৎকার করলে যে সেই চিৎকার পাশের বাড়ির কারোর কানে পৌঁছাবে না, সেটা সে ভালোভাবে বুঝতে পারছিল। নির্মল যে এ সময় কোথায় গেল? ফুলকির কান্না, ঝড় বৃষ্টি, মনের ভয়, সমস্ত কিছু মিলিয়ে যেন চারপাশটা কেমন এলোমেলো হয়ে আসছে। সেই ভয়ঙ্কর মূর্তি ততক্ষণে দাওয়ার একদম কাছে এসে পড়েছে। মিনার থেকে তার দূরত্ব মাত্র 5 হাত। তোর জন্য, আর বিশেষ করে তোর কলের এই কচিটার জন্য আমার গোটা জীবনটা ছারকার হয়ে গেছে। কিন্তু ওইটুকু একটা মেয়ে তোমার কি ক্ষতি করেছে? আমরাও তো তোমার কোনো ক্ষতি করিনি, আমার মেয়েটাও তো তোমার কোনো ক্ষতি করেনি। কে তুমি? তোর আগে এ বাড়িতে আমি এসেছিলাম, এ বাড়ির বউ হয়ে। কিন্তু একটা সন্তান দিতে পারিনি বলে ওরা আমায় কুকুর বিড়ালের মতো এখান থেকে তাড়িয়ে দিল। কতবার বললাম আমার যাওয়ার কোনো জায়গা নেই। বাবা সেই ছোটবেলায় মরেছে, মা কোনো রকমে আমার বিয়ে দিয়েছিল। একটা ভাই, সেই ভাইটাও কবে শহরে চলে গেল, আর ফিরল না। কতবার ওদের পায়ে ধরে বলেছিলাম আমায় এখানে থাকতে দাও, তেমন হলে আমি কাজের লোকের মতো এখানে থাকবো, কিছু বলবো না। কিন্তু ওরা আমায় থাকতে দিল না। নতুন বউ এলে আমি যদি নতুন বউয়ের কাছে সবকিছু পাশ করে দিই, তাই ওরা আমায় তাড়িয়ে দিল। আর তারপরে আমি ফিরে গেলাম আমার মায়ের কাছে। আমার মা দুঃখে ভয়ে পাথর হয়ে গেল। তারপর দেখতে দেখতে আমার মা কেমন পাগল হয়ে গেল। মাকে নিয়ে আমি আর থাকতে পারলাম না। আবার ফিরে এলাম, তোর পায়ে ধরে বললাম আমি এখানে থাকতে চাই, আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না। কিন্তু ওই পাষণ্ডের দল আমার কথা শুনলো না। তবে প্রতিশোধ আমি নিয়েছি। একমাত্র বাবা আমার কথা শুনেছিল। আমায় সে নিজের মেয়ের মতো ভাবতো। তাই বাবার মৃত্যুর জন্যই আমি অপেক্ষা করছিলাম। বাবা যখন শেষবার আমায় এই বাড়িতে দেখেছিল, তখন আমায় বলেছিল
সে বেঁচে থাকতে যেন ওদের কোনো ক্ষতি করার চেষ্টা না করি, সেটা বাবা নিজের চোখে দেখতে পারবে না। তার মানে মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তার মৃত্যুর জন্য তুমি দায়ী? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি। আমি জানতাম অবুড়ি আর কয়েকদিন পরেই মরে যেত, তাই আমি তাকে আগেই মেরেছি। তবে আমি নিজের হাতে তাকে মারিনি, আমি চেয়েছিলাম সে মরুক। আর তোর যখন মেয়ে হলো তখন থেকে আমি অনেক শক্তি পেয়েছি। তোর মেয়ে হওয়ার কয়েকদিন পরেই আমি খবরটা জানতে পেরে বাড়ির পেছনের বট গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলাম। আমার এই পেটের জন্যই তো ওরা আমায় এখান থেকে তাড়িয়ে দিয়েছিল, তাই না? একটা সন্তান আমি দিতে পারিনি, আর তাই পেট কেটে আমি দেখেছিলাম পেটের ভেতর কি আছে। মৃত্যুর আগে মাকে বলেছিলাম আমি ঝুলে পড়লে যেন আমার পেট কেটে দেখে পেটে কি আছে, তারপর সে যেন এখান থেকে চলে যায়। আমার পাগল মা কিচ্ছু বুঝতে পারেনি, আমার কথা মতো বটি দিয়ে। এদিকে ফুলকির কান্নার সঙ্গে সঙ্গে ঝড়টা যেন বেরিয়ে চলেছে। মিনা পাথরের মতো বসে রয়েছে, তার চোখ থেকে জল বেরিয়ে আসছে। সত্যি সত্যি কি তার মতো একটা মেয়ের সাথে এমন হতে পারে? কিন্তু মিনার মনে আরও একটা ভয় দেখা যায়, তাহলে সে আজ রাতে যদি ফুলকি আর তাকেও হত্যা করে। কিন্তু বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানি না, আর ও তো তোমার কথা কখনো জানাইনি। আর আমার একটা ফুলের মতো বাচ্চা মেয়ে, ওকে তুমি। সেই ছায়ামূর্তি একদম বারান্দার কাছে ঘেঁষে আসতেই পচা গন্ধটা মিনার নাকে গিয়ে ধাক্কা দেয়। ওই কচি মেয়েটাকে আগে মারবো, দে ওকে আমার কাছে দে। ফুলকি এতক্ষণ কাঁদছিল, কিন্তু এখন কি যেন একটা হয়ে গেল। ফুলকি মুখ ঘুরিয়ে তাকালো ছায়ামূর্তির দিকে। ছায়ামূর্তির সেই বিভৎস রূপ বিদ্যুতের আলোর সাথে সাথে আরও একবার চমকে উঠল, কিন্তু ফুলকি ভয় পেল না। তার দুটো হাত অদ্ভুতভাবে নড়ে উঠল, সে যেন দুটো হাত দিয়ে সামনের দিকে ছায়ামূর্তিকে ধরতে চায়। সেই দৃশ্য দেখে মিনা ভয়ে পাথরের মতো হয়ে গেল। এতক্ষণ ধরে ছায়ামূর্তি ভয় দেখাতে চাইছিল অদ্ভুতভাবে হেসে কিংবা গুমড়ে গুমড়ে কেঁদে, কিন্তু ফুলকির ওই রূপ দেখে সে কেমন যেন চুপ করে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার কালো কুচকুচে ভয়ঙ্কর চোখটা শান্ত হয়ে গেল, তার সেই রূপ যেন আস্তে আস্তে কেমন শান্ত হয়ে যেতে লাগলো। ঠিক তখনই বাড়ির বাইরে গ্রামে পথের কাছ থেকে চিৎকার ভেসে এলো নির্মলের। মিনা, তুমি ঠিক আছো তো? আসলে পথে এমন একটা বিপদ। নির্মল কথাটা বলতে বলতে সেই ছায়ামূর্তি ঘুরে তাকালো তার দিকে। উঠোনের এক পাশে পাথরের মতো দাঁড়িয়ে পড়ল নির্মল। ছায়ামূর্তি কিন্তু তখন উঠোনের কাছে ফুলকির সামনে দাঁড়িয়ে রয়েছে। ফুলকি দুটো হাত তুলে যেন নিজের অজান্তেই এগিয়ে যেতে চাইছে সেই মূর্তির দিকে। মিনা কোনো কথা বলতে পারল না। আমাকে ভয় পাচ্ছিস না? তোকে আমি মারবো, তোকে দিয়েই তো প্রথম। অদ্ভুতভাবে তাকিয়ে রইল ফুলকি সেই বিভৎস মূর্তির দিকে। সে এতটাই ছোট যে তার মনে এখনো কোনো কিছুই তৈরি হতে পারেনি। বিভৎস মূর্তিকে দেখেও সে ভয় পেল না। নির্মল মিনা কিছুই করতে পারল না। যখন সেই মূর্তি নিজের দুটো ঠান্ডা বরফের মতো হাত ওই ফুলকির কচি গলার উপরে রাখল, তখন ওরা কিচ্ছু করতে পারল না। কিন্তু বোধহয় ঈশ্বর এমনটা চাইনি, তাই হঠাৎ করেই ফুলকি কেঁদে উঠতেই সেই বিভৎস মূর্তি তার হাতটা সরিয়ে নিল। তারপর একটা অদ্ভুত কান্না দেখা গেল তার গলায়। কেন কেন কেন? আমি তো এই মেয়েটাকে মারার জন্যই আত্মহত্যা করেছিলাম, যাতে তোদের সবাইকে সন্তান হারানোর কষ্ট দিই, আমার জ্বালাটা পুষিয়ে নিতে পারি। তাহলে আর চোখের সামনে পেয়েও কেন ওকে আমি মারতে পারছি না? কারণ তুমিও মা হতে চেয়েছিলে,
কিন্তু পারোনি। তাই এক মা হয়ে তুমি অন্য মায়ের কোল খালি করে দিতে পারবে না পদ্ম। তোমার সঙ্গে যা হয়েছে তা অন্যায় হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু কিন্তু তাই বলে তুমি এমন একটা নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করবে? কথাটা বলে মিনা তার হাতে থাকা ফুলকিকে বারান্দার কাছে শুইয়ে দিল। নির্মল ততক্ষণে আরো খানিকটা ভেতরে এগিয়ে এসেছে। সে ছায়ামূর্তি কিন্তু আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। বিভৎসভাবে চিৎকার করে কোথায় যেন চলে গেল। তারপর দেখা গেল একটা শান্ত স্ত্রী লোকের মূর্তি। এই মূর্তি নির্মলের বড্ড চেনা। নির্মল বলল, ও তো তুমি? হ্যাঁ, আমি প্রতিশোধ নেব বলে আত্মহত্যা করেছিলাম, তাই তাই মুক্তি পাইনি। তোমাদের সবাইকে হত্যা না করে আমি হয়তো মুক্তি পেতাম না, কিন্তু ওই শিশুকে আমি আজ হত্যা করতে পারলাম না, আর তাতেই বোধহয়। ততক্ষণে বৃষ্টিটা অল্প কমে এসেছে। ওরা অস্পষ্টভাবে হলেও যেন সবটাই দেখতে পাচ্ছে। সাদাটে হয়ে আসা আকাশের আলোয় বাড়ির উঠোনে নির্মল আর মিনার চোখের সামনে থেকে যেন পদ্মর সেই শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। মিলিয়ে যাওয়ার আগে শেষবার পদ্ম শুধু বলল, আচ্ছা, সত্যি কি শব্দ শুধু আমার ছিল? নির্মল কোনো কথা বলতে পারল না, মিনাও পারল না। ছায়ামূর্তিটা মিলিয়ে যেতে নির্মল তাড়াতাড়ি এসে দাওয়ার ওপরে উঠল। তারপর ফুলকিকে তুলে নিয়ে দুজনেই জড়িয়ে ধরল। মিনার চোখ বেয়ে নেমে এলো কান্না। নির্মল তার মাথায় হাত বোলাতে লাগলো। ফুলকি অদ্ভুতভাবে কাঁদছে, কিন্তু নির্মল দু হাতে দুজনকে শান্ত করার চেষ্টা করতে থাকলেও সামনের দিকে অন্ধকারে তাকিয়ে দেখে একটু আগে পদ্ম দাঁড়িয়েছিল, সেখানে পদ্ম নেই। কিন্তু সত্যিই কি তার মুক্তি হয়েছে? বেচারা কত অতৃপ্তি নিয়ে মরেছিল। সত্যি তো সব দোষ তার কি ছিল? কিন্তু নির্মলের কথার উত্তর কেউ দেয় না। ঠান্ডা বাতাস এসে ঝাপটা দিয়ে যায় নির্মলের গায়ে, যেন কেউ অলক্ষ্যে থেকে বলতে চায়, আমি আছি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, কোনো দিনও যাব না। গল্পটি শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই চলি। আর কি শুনতে ইচ্ছা করছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, ওকে? আর অনেকেই আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই বেরিয়ে যান, তো তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলি, টাটা।